একটা কথা শুনবি বনু? সন্ধ্যা সৌম্যের পানে আগ্রহী আগ্রহী চোখে চেয়ে সৌম্য একটু হেসে বলে, কেউ যদি আমাদের না চায়, সেখান থেকে নিজেদের সম্মান খোয়াতে নেই, বরং সে প্রকাশ করার আগে সেখান থেকে কেটে পড়তে হয়। একটা কথা মনে রাখবে, মানুষের মান পরিমাপ হয় তার মাঝে বিদ্যমান আত্মসম্মানের মাপকাঠি দ্বারা। সন্ধ্যা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেছে, জোরপূর্বক একটু হাসে। সত্যিই তো, সে কেন নিজের সম্মান খুইয়ে আকাশকে চায়? আকাশ তাকে চায় না, তাছাড়া তার তো গুণ খুঁজে পাওয়া যায় না, আর আকাশের গুণের শেষ হয় না। তবুও সন্ধ্যা জোর করে কেন থাকতে চাইছে? সন্ধ্যাও আর চাইবে না আকাশকে। আবার ভাবে, সে তো চায় না আকাশকে, সে শুধু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। কথাটি ভাবতেই সৌম্যর দিকে চেয়ে বোঝালো। সৌম্য নীরবে চেয়ে রইল। তার বোনও এখনও ছোট, আর একটু বড় হলে হয়তো নিজেই বুঝতে পারবে, তাই আর কিছু বলল না। তাছাড়া আকাশের টপিক আসায় সন্ধ্যা আগের চেয়ে একটুখানি স্বাভাবিক আচরণ করছে, এজন্য সৌম্যের ভালো লাগলো। সন্ধ্যার গালে হাত রেখে বলে, সন্ধ্যা মলির মুখে মাথা নাড়ালো। সৌম্য উঠে দাঁড়িয়ে পরনের শার্ট খুলতে খুলতে বলে, আজ তুই ভাত খেতে দে, অনেক ক্ষুধা লেগেছে। কতদিন তো হলো আমাকে ভুলেই থাকলে। মনে হচ্ছে আজ একটু একটু মনে পড়েছে তোর একটু অভাব বনু। সন্ধ্যার মন খারাপ হলো। সে যে মাঝে মাঝে কি করে এটা নিজেই বুঝতে পারে না। কি করবে সে? বিছানার উপর থেকে নেমে ঘরের কোনায় গিয়ে প্লেটে ভাত বাড়ে। সোমা আর চোখে সন্ধ্যার কাজ দেখে মৃদু হাসলো। আকাশ প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যাকে ডেকে কোনো সাড়া পায় না। হঠাৎ কল কেটে যাওয়ার পর থেকে সমানে কল দেয়। প্রতিবার ফোন বন্ধ দেখায়। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। রাগে হাতের ফোন আছাড় দিতে গিয়েও থেমে যায়। নিজেকে শান্ত করে সময় নেয়। মাথায় কিছু খেললো। সময় নষ্ট না করে দ্রুত কাউকে ফোন করে। রিসিভ হতেই আকাশ বলে ওঠে। একটা নাম্বার পাঠিয়েছি, লাস্ট লোকেশন কোথায় ছিল আমাকে পাঠা। ওপাশ থেকে আকাশের পরিচিত এক ফ্রেন্ড বলে। আকাশ চেঁচিয়ে বলে, পাগল নাকি? 1 মিনিটও দিতে পারবো না, এক্ষুনি দে, নয়তো বউকে ভুলে যা। ওপাশ থেকে ছেলেটি কাঁদো কাঁদো মুখ করে বলে। আকাশ বিরক্ত হয়ে বলে। এজন্য ভুলতে সময় লাগবে না। পাশ থেকে ছেলেটি অসহায় কণ্ঠে বলে। আকাশ ছোট করে হুম বলে কল কেটে দেয়। ফোন টেবিলের উপর রেখে টেবিলের ড্রয়ার খুলে একটি কাগজ বের করে। ডিভোর্স পেপার এটা। সন্ধ্যা যাওয়ার 1 সপ্তাহের মাথায় আসমানি নন তাকে এই ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল, কিছু কথাও শুনিয়েছিল। আকাশ চুপচাপ পেপারটির দিকে তাকিয়েছিল। মায়ের কোনো কথাই কানে নেয়নি, কোনো উত্তরও করেনি। এরপর পেপারটি একটি ড্রয়ারে অবহেলায় ফেলে রেখেছিল। আজ হঠাৎ পেপারটির কথা মনে পড়ল। রাগ হলো আকাশের। পেপারটি গুটি গুটি করে ছিঁড়ে ছুঁড়ে ফেললো। ফোন টুং করে নোটিফিকেশন আসলে আকাশ দ্রুত ফোন হাতে তুলে নেয়। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে আকাশের মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর দ্রুত রেডি হয়ে নিল। প্যান্টের উপর একটি সাদা পাঞ্জাবি জড়ালো। আয়নায় কখনো নিজেকে সেভাবে দেখা হয়নি। আজ দেখলো তার পোশাকের দিকে। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনটি মনে পড়তে আকাশ আর একটু হাসল। সন্ধ্যা যাওয়ার পর কখনো শার্ট পরেছে বলে মনে পড়ে না আকাশের। আকাশ শার্ট পরতে গিয়েও আবার রেখে দিয়ে পাঞ্জাবি পরেছে। এরকমও হয়েছে, রাস্তার পাশে ফুটপাতে নিয়ে বসে থাকা সাদা পাঞ্জাবির দিকে নজর পড়লে সেখান থেকে সব সাদা পাঞ্জাবি বেছে বেছে কিনে নিত। ফুটপাতের বলে ফিরিয়ে দিতে গিয়েও রেখে দিত। তার মনে হতো ব্যাপার না, পাঞ্জাবি তো সাদা, এতেই তার চলবে। এখন ঘড়িতে সময় 5টা। সিলেট যেতে যেতে কম হলেও 10টা বাজবে। রাত হলেও আকাশ যাবে। অতপর ফোন পকেটে রেখে গাড়ি চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজের দিকে যেতে নিলে কোথা থেকে অরুণ দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে। বাতাস ওরফে সভাপতি বাবু কংগ্রেস, মিষ্টি খাওয়া চল। আকাশ অরুণকে ছেলে বিরক্ত হয়ে বলে। দূরে থাক, চিপকাস কেন? অরুণ ভ্রুকুচকে বলে। এসবের হিসাব পরে করিস। তুই কি আদৌ বুঝতে পারছিস যে তুই ঢাকা উত্তর মহানগরের সভাপতি হিসেবে সিলেক্ট হয়েছিস? অ্যাটলিস্ট একটা এক্সপ্রেশন দে। আকাশ বিরক্ত হয়ে বলে। আপাতত মুড নেই। কথাটা বলে অরুণকে পাশ কাটিয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। অরুণ অবাক হয় আকাশের কাণ্ডে। এটা কে রে? আকাশ সভাপতি হয়েছে এই খবর পেয়ে আকাশ নিশ্চিত একটা লাভ দিত, নয়তো নিজেই তার উপর এসে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু এ তো সামান্য খুশি খুশি এক্সপ্রেশনটাও দিচ্ছে না। ভাবনার মাঝেই আকাশকে গাড়ি ঘুরিয়ে অরুণের দিকে আসতে দেখে অরুণ লাফ দিয়ে সাইডে গিয়ে দাঁড়িয়ে বলে। কি রে বাবা, মারার প্ল্যান করেছিস নাকি? কোথায় যাচ্ছিস এখন? আকাশ এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে কাউকে কল করে। অরুণ জানালার কাছে এসে ঝুঁকে বলে। মিষ্টি কিনতে গেলে আমাকে নিয়ে যা, মিষ্টি আমার ফেভারিট। আকাশ ফোনের ওপাশের ব্যক্তিকে বলে।
কাজ আছে আমার, কোথাও যেতে পারবো না। আগামীকাল দেখা হবে, বাই। এরপর কল কেটে গাড়ি স্টার্ট দিয়ে অরুণের উদ্দেশ্যে বলে। মাকে বলবি কাজে গিয়েছি, আজকে নাও ফিরতে পারি। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে জায়গাটি প্রস্থান করে। মো খাবার খেয়ে ঘরের কোনায় বসে কিছু কাগজপত্র নেড়েচেড়ে দেখছে, বিভিন্ন জায়গার দলিল। এখানে আসার পর সৃজার বাবা তাকে এগুলো বের করে দিয়েছে আর বলেছে এগুলো সব সৌম্যের মা ওনাকে দিয়েছিলেন। তার মায়ের নামে সব জায়গা। অবাক করা ব্যাপার হলো জায়গাগুলোর প্রায় সবগুলো ঢাকায়, একটিমাত্র জায়গা বাংলাদেশের কোনো এক কোনায়। সৌম্য নিজেও বুঝতে পারছে না এটা ঠিক কোথায়। তবে ঢাকার জমিগুলোয় অনেক ঝামেলা আছে, অর্থাৎ বলা যায় এসব মানুষের দখলে চলে গিয়েছে। সৃজার বাবা আফসোস করে বলেন, সোমের মা কিছু না বলেই তার কাছে সব রাখতে দিয়েছিল। ভদ্রলোক সব কাগজগুলো যত্ন করে রেখে দিয়েছিলেন। সোমের মা তার থেকে কাগজগুলো সময় করে ফেরত নিবে, কিন্তু তার আগেই তার মা মারা যায়। সৃজার বাবা এসব কাগজপত্রের কথা ভুলে গিয়েছিলেন। অনেক বছর পর যখন কাগজগুলো বের করে খোঁজ লাগায় তখন জানতে পারে এসব মানুষের দখলে চলে গিয়েছে। কখনো পাবে কিনা তাও জানে না। এক কথায় অনেক ঝামেলার এসব। তবে একটি জায়গায় প্রায় 10 শতকের মতো জায়গা আছে যেখানে কোনো ভেজাল নেই। সোমের অবাক লাগছে, তার মা এত জমির মালিক কিভাবে ছিল। মা বাবার কোনো আত্মীয়কে সৌম্য ছোট থেকে দেখেনি, যেন তাদের দাদা দাদি নানা নানি কেউই নেই। এত বড় হলো অথচ কেউ কোনোদিন খোঁজও নিতে আসেনি। সৌম্য এসব নিয়ে কখনো ভাবেনি, তবে এই কাগজগুলো পাওয়ার পর ভেবেছে। ভাবনা অনুযায়ী সৌম্যের মনে হলো তার মা অনেক বিত্তশালী পরিবারের মেয়ে ছিল, তাহলে তার মা এত কষ্টে কেন করত। সৌম্যর হিসাব মেলে না। আরেকটি ব্যাপার সে বুঝেছে, তার মা তার বাবার থেকে বাঁচিয়ে রাখতে এই কাগজগুলো তার এই মায়ের বিশ্বস্ত মামার কাছে দিয়েছিল। সৌম্যর ভার্সিটিতে ফাইনাল এক্সাম আছে কয়েকদিন পর, এজন্য ঢাকা যেতে হবে একবার। তারপর সৌম্যের মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। সে ভাবলো তখন এই জমিগুলোর খোঁজ করবে গিয়ে। আর সৃজার বাবা টাকাগুলো কিভাবে দিবে তার মাথা কাজ করছিল না। তবে সে কোনো না কোনো এক উপায় বের করতই। কিন্তু একটি জমির কাগজ নির্ভেজাল পেয়ে সৌম্য সিদ্ধান্ত নিল তার এক্সাম শেষে সে এই জমিটা বিক্রি করে মামার টাকা শোধ করে দিবে। বাকি জমিগুলো হয়তো নিলামে ওঠার উপক্রম। হঠাৎ শুনতে পায় মেয়ে কণ্ঠে সন্ধ্যা নাম নিয়ে অনবরত কেউ ডাকছে আর এদিকেই আসছে। সৌম্য কাগজগুলো ভাঁজ করে ব্যাগে ভরে রাখলো। সন্ধ্যা বিছানার উপর বসেছিল। তার নাম শুনে বিছানা থেকে নেমে দাঁড়ায়। হঠাৎই একটি মেয়ে দৌড়ে এসে সন্ধ্যাকে জাপটে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি। তার সামলাতে না পেরে পিছন দিকে হেলে ঠাস করে মেয়েটি সহ সন্ধ্যা মেঝেতে পড়ে যায়। সন্ধ্যার মাথার পিছনটা খাটের সাথে গিয়ে লাগে। সৌম্য দৌড়ে আস্তে আস্তে ডাকে, বনু। সোহা নিজেও হতভম্ব হয়ে গিয়েছে। পেছন থেকে সাধন বড় বড় পা ফেলে এসে তার বোন সোহাকে সন্ধ্যার উপর থেকে টেনে তুলে সোহার গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। রেগে বলে, এই, তোর কমন সেন্স নাই? মেয়েটা ব্যথা পেলো না? সোহা অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বসিয়ে বিচলিত কণ্ঠে বলে, নু, কোথায় ব্যথা পেয়েছিস? সন্ধ্যা সোজা হয়ে বসে মাথা নাড়িয়ে বোঝায় তেমন ব্যথা পায়নি। সোহা অনুতপ্ত স্বরে বলে, সরি সন্ধ্যা, আমি এক্সাইটমেন্টে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছিলাম তোমাকে। কথাটা বলতেই পিছন থেকে সাধন সোহার মাথায় জোরে চাটি মেরে বলে, তোর তো জীবনেও শিক্ষা হবে না। সোহা রেগে সাধনের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, এই তুমি সবসময় আমাকে মারো কেন? তোমার হাত চুপ করে থাকে না? অসহ্য ভাই একটা। সাধন রেগে বলে, আবার বেয়াদবি করছিস? কনসি এনে আজ শিক্ষা দিব বলে দিলাম। সোহা মুখ কেলিয়ে বলে, যাও তো এখান থেকে। সারা রাস্তা মেরে মেরে এনেও শান্তি হয়নি তোমার? সাধন আবারও সোহার মাথায় থাপ্পড় মারে। সোহাও রেগে সাধনের হাতে কামড়ে ধরে। সাধন সমানে সোহার পিঠ থাপড়াচ্ছে। এদিকে সৌম্য আর সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে সোহার সাধনের দিকে চেয়ে আছে। কথা ধরনে তো বোঝা যাচ্ছে ভাই বোন, কিন্তু এভাবে মারামারি করতে দেখে সৌম্য সন্ধ্যা অবাক না হয়ে পারল না। দুজনে ঘাড় ফিরিয়ে দুজনের দিকে মুখ চাওয়াচাই করলো। কি মনে করে দুজনেই একসাথে হেসে ফেললো। সৌম্য গাল চুলকে বলে, তুই এরকম মার খেতে চাস বনু? সন্ধ্যা গাল ফুলিয়ে তাকায়। সৌম্য হেসে আবারও সাধন আর সোহার দিকে তাকায়। দুজনের অবস্থা সেম। এ ওকে মারছে, ও ওকে মারছে। সৌম্য জীবনেও সন্ধ্যাকে একটা থাপ্পড় দেয়নি, জীবনে পারবে বলেও মনে হয় না। সৃজা দৌড়ে এসে সোহাকে টেনে সরিয়ে এনে বলে, সাধন ভাইয়া, তুমি ওকে মারছো কেন এভাবে? সাধন হাতের দিকে তাকিয়ে দেখলেও কামড়ে পুরো মাংস বের করে দিয়েছে। রেগে বলে, একে বিয়ে দিয়ে আমার শান্তি হবে। রাক্ষসের মতো কামড়ে মাংস তুলে নিয়েছি। সোহা রেগে বলে,
আর তুমি যে আমার মাথার চান্দিতে মেরে মেরে জখম করে দিলে। এরপর সৃজার দিকে তাকিয়ে বলে। আপু, ও আমায় সারা রাস্তা মাথায় চাটি মারতে মারতে এনেছে। সাধন রেগে বলে। ভালো করেছি, আরো মারা উচিত তোকে। সৃজা কপাল চাপড়ায়, এরা এত বড় হয়েও আর ভালো হলো না। সৃজা হতাশ কণ্ঠে বলে। দয়া করে তোমরা থামো, মেহমানদের সামনে দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছো। সৃজার কথায় সোহা আর সাধন দুজনেই সৌম্য আর সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বিছানায় বসিয়েছে। সোহা সাধন দুজনেই কেমন অপ্রস্তুত হয়ে গেল। তারা ভুলেই বসেছিল এখানে অপরিচিত দুজন আছে। মারামারির সময় কিছু মনে থাকে না। সৃজা সন্ধ্যার দিকে চেয়ে বলে। সন্ধ্যা, পরিচয় করিয়ে দেই, এর নাম সোহা আর ওই ভাইয়ার নাম সাধন। অনেক আগে আমাদের এখানে থাকতো, তখন থেকে ওরা আমার একদম নিজের ভাই বোন হয়ে গিয়েছে। চঞ্চল সোহা এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে। আমি তোমার জন্যই এসেছি। তুমি কেমন আছো সন্ধ্যা? সন্ধ্যা সৌম্য দুজনেই ভারী অবাক হয়। মেয়েটি এমনভাবে কথা বলছে যেন কতই না চেনা তাদের। সোহা হেসে বলে। আমি জানি তুমি ভালো নেই, আমি তোমার মন ভালো করতেই এসেছি। আমি যেখানে থাকি সেখানে কারো মন খারাপ থাকতেই পারে না। সন্ধ্যা মেয়েটির কথায় একটু হাসলো। সাধনে গিয়ে এসে সৌম্যের উদ্দেশ্যে বলে। তুমি সৌম্য তাই না? সৌম্য উঠে দাঁড়িয়ে সাধনের দিকে হাত বাড়িয়ে কুশলাদি করে ছোট করে বলে। জি। সাধন হেসে বলে। সৃজার আব্বু আঙ্কেল আমাদের সাথে তোমাদের গল্প অনেক আগে থেকেই করতো। তোমরা এসেছো শুনে আমরা দেখা করতে চলে আসলাম। সৌম্য মৃদু হাসলো। সোহা সাধনের সাথে পরিচিত হয়। তারা দু ভাই বোন, তাদের মাঝে শুধু বয়সের মিল ছাড়া আর কোনো মিল নেই। সোহা সাধন দুজনে অনেক ফর্সা আর ভীষণ চঞ্চল, কিন্তু সৌম্য সন্ধ্যা এর বিপরীত। হয়ে কিছু খেয়ে সেই যে সন্ধ্যার পাশে গল্প করতে বসেছে, এরপর থেকে একটু ওঠেনি। মেয়েটি এত হাসায় সন্ধ্যা না চাইতেও হেসে ফেলে। সৃজা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে সন্ধ্যাকে একটু হলেও স্বাভাবিকভাবে পাচ্ছে সোহার জন্য। সৌম্য সন্ধ্যাকে হাসাতে দেখে স্বাভাবিক হয়ে ইশারায় অনেক কিছু বোঝাতে দেখে ভীষণ শান্তি পায়। তার এই পাতানো মামার ঋণ সৌম্য কখনো শোধ করতে পারবে না। না চাইতেও তার কত শত সমস্যা সমাধান করে দেয়। রাত তখন প্রায় 8টা। সাধন কোথা থেকে এসে সোহার মাথায় একটি চাটি মারে। সোহা কথার মাঝে মাথায় ব্যথা পেয়ে মাথা ডলতে ডলতে বাহাতে সাধনের পেট বরাবর একটি ঘুষি মারে। সাধন রেগে বলে। আমি তোর বড় ভাইয়া, আবার মারলি আমাকে? সোহাও রেগে বলে। আর তুমি যে এসে মারলে তার বেলায়? সাধন দাঁত কিরমির করে বলে। বাড়ি যাবি না? কত রাত হয়েছে দেখেছিস? কখন থেকে আন্টি খেতে রাখছি। বলতে বলতে সোহার মাথায় আরেকটি চাটি মারে। সোহা আবারও সাধনকে মারতে গেলে সন্ধ্যা সোহাকে আটকে দেয়। ইশারায় না করে। সোহা কাঁদো কাঁদো মুখ করে বলে। তুমি নিষেধ করছো? তুমি জানো এই ভাইটা আমাকে মেরে মেরে আমার জীবনটা পুরো ভেজে দিয়েছে। সৌম্য এগিয়ে এসে বলে। তোমরা কি সবসময় এরকম মারামারি করো? সাধন একটু আমতা আমতা করে বলে। তুমি চেনো না একে? ওর থেকে বাদরও ভালো আছে। ভেঙচি কাটে। সৌম্য কি বলবে বুঝলো না। সে তো পদে পদে শুধু অবাক হচ্ছে। সে সন্ধ্যাকে একটু টাচও আস্তে করে, আর তার বোন যেন ব্যথা না পায়। আর এই ছেলে তার বোনকে দিব্যি মেরে যাচ্ছে। রাতের খাবার শেষে সোহা আর সাধন আরও বেশ কিছুক্ষণ গল্প গুজব করে সবার সাথে। কখন 10টা বেজে গিয়েছে গল্পের তালে কেউ বুঝতে পারেনি। সৃজার বাবা সাধনকে থাকতে বললে সে জানায় আজ কোনোভাবেই থাকা যাবে না, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সোহাও রেডি হয়ে আসে। হঠাৎ মাথায় কিছু আসতেই সৃজার বাবার কাছে গিয়ে বলে। আঙ্কেল, সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যাই প্লিজ আঙ্কেল। সৃজার বাবা কিছু বলার আগেই সৌম্য বলে। আমার বোনও কোথাও যাবে না। সোহা অসহায় চোখে তাকায়। সন্ধ্যার ভাই কেমন অদ্ভুত। তার ভাই তো তাকে দু চোখে সহ্য করতে পারে না, আর এদিকে সন্ধ্যার ভাই সন্ধ্যাকে দু চোখের আড়াল হতে দেয় না। হা, সন্ধ্যার কি কপাল। এসব ভাবনা রেখে সোহা সন্ধ্যার হাত ধরে সৌম্যের সামনে এগিয়ে এসে বলে। আপনার বোনকে অনেক যত্নে রাখবো, প্লিজ যেতে দিন। সৌম্য বিরক্ত হয়ে সন্ধ্যাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে বলে। কোনো দরকার নেই, আমি আমার বোনের যত্ন করতে পারি। সৌম্যের কথা শুনে সৃজারা সব হাসছে। এক বোন পাগলার কাছে এই সোহা কি সব ভুলভাল আবদার করছে। সোহা সন্ধ্যার দিকে তাকিয়ে বলে। সন্ধ্যা, তোমার ভাইকে বোঝাও প্লিজ, তোমাকে আমি অনেক কিছু রান্না করে খাওয়াবো। সন্ধ্যা সোহার কথায় হেসে ফেলল। মনে হচ্ছে সে ছোট বাচ্চা, তাকে খাবারের লোক দেখিয়ে যেতে বলছে। ইশারায় বলে। তোমরা আজকে যাও, আবার এখানে আসবে কেমন? সন্ধ্যার বাবা কথা সোহা বুঝতে পেরে মন খারাপ করে বলল। ও, তুমি আমার সাথে যেতে চাইছো না? তোমাকে আমি আমার বোন ভাবলেও তুমি ভাবতে পারছো না।
সন্ধ্যা মন খারাপ করে তাকালো। মেয়েটি ভীষণ ভালো, কয়েক ঘন্টার পরিচয়ে মনে হচ্ছে কত যুগের চেনা। সন্ধ্যা তার ভাইকে ডেকে ইশারায় বোঝায়। ভাইয়া আমি যাই ওর সাথে। সৌম্য সাথে সাথে বলে ওঠে। তুই আবার আমাকে রেখে চলে যেতে চাইছিস? সন্ধ্যা অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে। সে যেদিকেই যাচ্ছে সবাই তাকে ভুল বুঝছে। সৃজার বাবা হেসে বলে। সোহা খুব খুশি হলো। সৌম্য মানবে না, পাগল নাকি? সে রাতেই ঘুমোতেই পারবে না তার বোন অন্য কোথাও গেলে। সাধন এগিয়ে এসে বলে। সৌম্য, তুমিও আমাদের সাথে চলো, আমাদের ওখানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সৃজার বাবাও সাধনের সাথে একমত। অচেনা অজানা কারো বাড়ি যেতে সৌম্য যদি ভীষণ ইতস্তত বোধ করছিল, কিন্তু সন্ধ্যার দিকে চেয়ে রাজি হলো। সন্ধ্যা সোহার সাথে খুব সুন্দর মিশে গিয়েছে। তার জীবনে চাওয়ার মধ্যে সর্বপ্রথম চাওয়া তার বোনও ভালো থাকুক। এ কারণে সৌম্য রাজি হয়। এরপর সকালে সকলে রেডি হয়ে সাধনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাধন সৌম্য আগে আগে হাঁটছে, সোহা, সন্ধ্যা আর সৃজা পিছে পিছে হাঁটছে। ঘড়িতে প্রায় রাত 10টা বেজে 30 মিনিট। আকাশ মাত্র ভানুগাছ গ্রামে এসে নেমেছে। মেন রাস্তা থেকে গাড়ি আর ভেতর দিকে আসে না। বিরক্ত হলো সে। কোনো অজপাড়া গ্রাম এটা, কে জানে। গাড়ি সাইড করে রেখে মেন রাস্তা থেকে কাঁচা রাস্তায় নেমে পড়ে। চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। আকাশ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে রাস্তার দিকে তাক করে হাঁটতে থাকে। বাম পাশটায় পাঞ্জাবির সাথে কি যেন বেঁধে যাওয়ায় আকাশ দাঁড়িয়ে গিয়ে বাম দিকে ফিরে তাকায়। তখনই আকাশের পাশ দিয়ে সৌম্য সাধন পাস করে যায়। পিছু পিছু সন্ধ্যা, সোহা আর সৃজা। আকাশের পাশ দিয়ে পাস করতে গিয়ে সন্ধ্যা আকাশের ডান বাহুর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। রাস্তাটি ছোট, একসাথে তিনজন। আবার পাশে আকাশ দাঁড়িয়ে থাকায় সন্ধ্যা আকাশের সাথে বেঁধে গিয়েছে। অন্ধকারে তেমন কিছু দেখাও যায় না। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিয়েছে। আকাশ বিরক্ত হলো। পাঞ্জাবি ছুটাতে পেরে সে আর এখানে দাঁড়ালো না। যে পড়ার পড়েছে, তার মাথায় আপাতত সন্ধ্যা ঘুরছে। সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে তবে দম নিবে। পায়ের গতি বাড়িয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে সন্ধ্যাকে পড়ে যেতে দেখে সোহা দ্রুত সন্ধ্যার পাশে বসে বলে। হায় হায়, পড়লে কিভাবে? সৃজা ফোনের আলো ধরেছে। সোহা সামনে তাকালে দেখলো একটি পাঞ্জাবি পরা ছেলে গটগট পায়ে এগিয়ে যাচ্ছে। রাগ হলো তার। কিছু বলতে নেওয়ার আগে সৌম্য দৌড়ে এসে বলে। তোমরা আমার বোনকে ফেলে দিয়েছো কেন? সোহা আর সৃজা ভ্রুকুচকে তাকালো। তারা আবার কখন ফেলে দিল সন্ধ্যাকে? সৌম্য সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে জিজ্ঞেস করে। কোনো কোথাও ব্যথা পেয়েছিস? থেকে সাধন বলে। তুমি এত হাইপার হও কেমনে ভাই? মানুষের সোনা হারিয়ে গেলেও তো এত হাইপার হয় না। সন্ধ্যা ঝাপসা চোখে সৌম্যের পানে চেয়ে আছে। যদিও অন্ধকার, তবুও একটু একটু যা দেখতে পেল সন্ধ্যার মনে হয় তার ভাই এত ভালো কেন। সৌম্য সন্ধ্যার কাপড় ছেড়ে দিয়ে বাহাতে আগলে নিয়ে সামনে এগোতে এগোতে বলে। সোনা হারালে সোনা পাওয়া যায়, আমার বোনও হারালে কোথায় পাবো ওকে? ডান হাতে সৌম্যের পিছন থেকে হাত পিঠে রাখে, বাহাতে আবেগী অশ্রু মুছে নেয়। পিছন পিছন সাধন, সোহা, সৃজা এগিয়ে যায়। সৃজা যদিও অবাক হয় না তেমন। এই কয়েকদিনে এদের ভাই বোনের সম্পর্কে ধারণা হয়েছে তার। তবে সাধন আর সোহা ভীষণ অবাক হয়। সৌম্যকে যত দেখেছে শুধু অবাকই হচ্ছে তারা। আকাশ একদম সন্ধ্যাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যের ফোনে লাস্ট লোকেশন এই ঘর। বাড়িটা কাঠের, একটু অদ্ভুত টাইপ। আকাশ হাত দিয়ে দরজায় নক করে। সৃজার বাবা বাইরে দাঁড়িয়েছিল। সৌম্যদের ঘরের সামনে একজনকে দেখে এগিয়ে এসে বলে। উল্টে ঘুরে ফোনে লাইট তাক করে আকাশের দিকে। সৃজার বাবা টর্চ লাইট তাক করে আছে। আকাশ চোখ মুখ কুঁচকে তাকায়। সৃজার বাবা বিশ্বদৃষ্টিতে তাকায় আকাশকে দেখে। খবরের কাগজ পড়ার অভ্যাস তার অনেক আগে থেকে, আর সে সূত্রে আজকের পেপারে বড় করে লেখা ছিল আজকে আকাশ নওয়াজ ঢাকা উত্তর মহানগরের সভাপতি হিসেবে সিলেক্ট হয়েছে। আকাশের ছবি বড়সড় করে দেয়া ছিল। ভদ্রলোকের আকাশকে চিনতে অসুবিধা হয় না। এগিয়ে এসে বলে। আকাশ অবাক হয় এই লোক তাকে কিভাবে চেনে। এরপর তার অবস্থানের কথা মনে পড়লে বুঝলো আজ অনেক জায়গায় হঠাৎ হঠাৎ সবার জিজ্ঞাসায় সে কেমন অপ্রস্তুত হয়ে পড়েছে। এসব রেখে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে। সন্ধ্যা কোথায়? সৃজার বাবা আগে চেয়েও বিশ্বদৃষ্টিতে তাকাই। এই ছেলে সন্ধ্যাকে খুঁজছে কেন? সৌম্য সন্ধ্যার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে সে অবগত। আকাশের সন্ধ্যার খোঁজ তার কাছে মোটেও ভালো লাগলো না, বরং ভয় পেল সে। আকাশ নিজেকে শান্ত করে বলে। আপনার বাসা হয়তো পাশে, সন্ধ্যার সম্মুখে ডেকে দিন, আর্জেন্ট। সৃজার বাবা সাথে সাথে বলে।
কথাটা বলে সে উল্টো ঘুরে তার ঘরের দিকে যায়। আকাশ জহুরি চোখে যে আছে সৃজার বাবার দিকে। মনে হচ্ছে লোকটি পালিয়ে গেল। আকাশ কিছু বলতে গিয়েও বলল না। উল্টো ঘুরে ঘরের দরজায় খেয়াল করলে দেখলো বাইরে থেকে দরজা আটকে রাখা, তবে তালা দেয়া নয়। আকাশ একটু সময় ব্যয় না করে দ্রুত দরজার ছিটকিনি খুলে ফেলে। তার ফ্রেন্ড তাকে এই লোকেশনটি দিয়েছে। সন্ধ্যা সোমো এ ঘরেই নিশ্চয়ই থাকে, হয়তো বাইরে গিয়েছে। এসব ভাবনা থেকে দরজা খুলল। এদিকে সৃজার বাবা দরজা খোলার শব্দ পেয়ে দ্রুত এগিয়ে আসে। আকাশ ঘরের ভেতর গিয়ে ফোনের ফ্ল্যাশটার দিকে ঘোরায়। সুইচ বোর্ড চোখে পড়লে ঘরে লাইট জ্বালিয়ে দেয়। পিছন থেকে সৃজার বাবা বলে, সৃজার বাবার কথা আকাশের কানে গিয়েছে কিনা তার দৃষ্টি ঘরের কোনায় টেবিলের উপর। আকাশ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখলো টেবিলের কোনায় একটি শুকনো বকুল ফুলের মালা, পাশেই সেই সেম ছবি যেটা সন্ধ্যা নিজ হাতে এঁকে তাকে দিয়ে এসেছিল। আকাশ কাগজটি আর বকুলের মালা দুটোই ডান হাতে তুলে নেয়। এই দুটি জিনিস সন্ধ্যা তাকে দিয়েছিল, আকাশ আজও রেখে দিয়েছে। সন্ধ্যাও রেখে দিয়েছে এগুলো। আকাশ দৃষ্টি ঘুরিয়ে ঘরের আশেপাশে তাকায়। সন্ধ্যা এই ঘরে নেই কেন? ঘরের কোনায় সন্ধ্যার একটি পরিচিত শাড়ি দেখতে পেয়ে আকাশ ঢোক গেল। সৃজার বাবা রেগে বলে। আকাশ চোখ বুঝলো এই লোকটি তাকে মিথ্যা বলছে কেন। দ্রুত উল্টো ঘুরে শক্ত কণ্ঠে বলে, সন্ধ্যা কোথায়? সৃজার বাবা ঢোক গিলে বলে। আকাশ তীক্ষ্ণ চোখে ভদ্রলোকটির দিকে তাকায়। এই লোকের মুখ দেখেই বোঝা যায় কিছু লুকাচ্ছে। আকাশ পা দিয়ে একটি চেয়ার তার সামনে এনে চেয়ারে বসে বাম পায়ের উপর ডান পা তুলে রাখে। বা হাত ডান পায়ের উপর রেখে সৃজার বাবার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও মিথ্যা বলবেন না আঙ্কেল। আমি বাবার বয়সী লোকদের সম্মান করি। আপনি সন্ধ্যাকে আনুন, নিজের সম্মান বাঁচান। সৃজার বাবা তার ঘরে পায়চারি করছেন, ঘাম ছুটছে তার। আকাশ যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে গিয়েছে সে সন্ধ্যার সম্মুখে ঠিক খুঁজে বের করবে আর তারপর সৃজার বাবার ব্যবস্থা করবে। সৃজার বাবা নিজের ছেলে মেয়েদের জন্য যেমন ভয় পাচ্ছে তেমনি সন্ধ্যা সৌম্যের জন্যও ভয় পাচ্ছে। তার ধারণা সৌম্যের পেটে চাকু মারা, সন্ধ্যাকে রেপ করার চেষ্টা, এসবে আকাশের হাত রয়েছে। মনে না হওয়াটাও অস্বাভাবিক না। সৌম্যের মায়ের নাম ছিল জ্যোৎস্না, বিত্তশালী পরিবারের মেয়ে ছিল সে। সেই সূত্রে হয়তো তার ছেলে মেয়েদের জন্য এসব বড় বড় মাপের মানুষের শত্রুর অভাব নেই। সে সৃজার মা আর সৌম্যের মা জ্যোৎস্না একসাথে পড়াশোনা করত। সে সৃজার মাকে ভালোবাসত। জ্যোৎস্না সৃজার মাকে কনভিন্স করেছিল, কিন্তু কারো পরিবার মেনে নিচ্ছিল না। এমনকি সৃজার মাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। এরপর সে সৃজার মাকে নিয়ে পালিয়ে আসার পর তাকে অনেক হেল্প করেছিল। তার পকেট শূন্য ছিল। সৌম্যের মা নির্দ্বিধায় তাকে বেহিসাবি টাকাও দিয়েছিল। তখন জ্যোৎস্নার বিয়ে হয়নি। এরপর বহু বছর জ্যোৎস্নার আর কোনো খবর পায়নি সৃজার বাবা। তারপর একদিন এসে জায়গার দলিলগুলো তাকে দিয়েছিল আর বলেছিল এগুলো যত্ন করে রেখে দে, আমি আবার আসবো নিতে। সৃজার বাবা জিজ্ঞেস করেছিল সে কোথায় হারিয়েছিল। জ্যোৎস্নার উত্তর ছিল সে পরে এসে বলবে। সে বিয়ে করেছে, একটি ছেলে আছে যার নাম সৌম্য, আর মেয়ে পেটে, নাম রাখবে সন্ধ্যা। জ্যোৎস্নার শেষ আবদার ছিল, তুই তো আমার ভাইয়ের মতো, আমি না থাকলে তুই ওদের আপন মামা হয়ে থাকিস। আমার এই কথাটা কখনো ফেলিস না। তারপর একদিন সৌম্য এসে নিজের পরিচয় দেয় আর জানায় তার মা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। সেদিন সৃজার বাবা মা দুজনে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। তার প্রিয় বান্ধবী ছিল যে নিঃস্বার্থে তাদের কত শত সাহায্য করেছে। এরপর সৌম্যের থেকে সৌম্যের বাবার স্বার্থপরতার কথা শুনে বুঝেছিল জ্যোৎস্না কেন তাকে সৌম্য আর সন্ধ্যার মামা হতে বলেছিল। কথাগুলো ভেবে সৃজার বাবা দীর্ঘশ্বাস ফেলে। জ্যোৎস্নার পরিবারকে সে চেনে না। জ্যোৎস্নার মৃত্যুর পর শুধু জানলো সৌম্যের বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, এটুকুও সৌম্যের মুখে শুনেছে। সৃজার মা চিন্তিত কণ্ঠে বলেন, ওরা যদি সৌম্যদের খুঁজে পায় তখন কি হবে? সৃজার বাবা ঝাপসা চোখ জোড়া মুছে বলেন। এরপর পকেট থেকে ফোন বের করে সাধনের নাম্বারে কল করে। সাধন, সোহা, সন্ধ্যা, সৌম্য আর সৃজাকে নিয়ে কিছুক্ষণ আগে তাদের এক ছোট্ট বাড়িতে এসেছে। কাঠের ছোট্ট একটি বাড়ি, দুটো রুম আছে এখানে। সৌম্য, সন্ধ্যা অবাক হলো, কেউ নেই এখানে। সৌম্য বলে, তোমরা একাই থাকো, আর কেউ নেই? সোহা হেসে বলে, আর কে থাকবে? আমি আর ভাইয়া একাই থাকি এখানে। সাধন সোহাকে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে দিতে বলে। সৌম্য আর সে এখানে থাকবে। সোহা, সন্ধ্যা আর সৃজা পাশের রুমে থাকবে। সোহা ভাইয়ের কথা মতো ঘর গুছাতে লাগলো। সুন্দর করে বিছানা ঝেড়ে সন্ধ্যা আর সৃজার সাথে গল্প করে। সন্ধ্যা ইশারায় বোঝায়, সোহাও সুন্দর মতো বুঝে যায়।
ওদিকে সাধন পাশের ঘর ঠিকঠাক করে এই ঘরে এসে দেখলো সোহা ঘর ঝাড়ু না দিয়ে আবারও গল্পে মেতেছে। রাত হয়েছে আর এই বিচ্ছু কাজ বাদে আবারও গল্প করতে লেগে পড়েছে। এগিয়ে এসে ঠাস করে সোহার মাথায় মারে। সোহাও রেগে তার ভাইকে মারে। সাধন এবার আরও রেগে যায়। এর একটু আদব নেই, তাকে কিভাবে মারে কথাটা ভেবে সাধন সোহার ঘাড় ধরে সমানে পিঠে থাপ্পড় দেয়। আজ একে আদব শিখিয়েই ছাড়বে। বড় ভাইয়ের গায়ে হাত তুলবে কেন? সৌম্য আর সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে। সৌম্য দ্রুত এগিয়ে গিয়ে সাধনকে টেনে ছাড়িয়ে নেয় আর বলে, মেয়েটাকে এইভাবে মারছো কেন? ব্যাঘাতে লেগে যাবে তো। তুমি তো দেখছি ভাই হয়ে বোনকে মেরে মেরে আমার মানও ডুবাবে। আমি আমার বোনকে একটা টাচ না করেও শুনবো ভাইয়ের বোনদের শুধু মারে। সন্ধ্যার সৃজা সোহাকে টেনে ধরেছে। সৌম্যর কথা শুনে সন্ধ্যা সৌম্যের দিকে তাকিয়ে হাসে। সৌম্য সন্ধ্যার দিকে অসহায় মুখ করে তাকায়। সোহা সন্ধ্যা আর সৃজার থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে তেড়ে যায় সাধনের দিকে। গিয়ে ঠাস ঠাস করে গালে গালে সবখানে সমানে থাপ্পড় মারে। তাকে কতগুলো মারল, সে ছেড়ে দিবে নাকি? এদিকে সোহার এমন কাজে আবারও সৌম্য সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সাধন রেগে মেগে সৌম্যকে ধাক্কা দিয়ে সোহার চুল টেনে ধরে দুগালে সমানে চড়ায়। সৌম্য সাধনকে টানলেও সাধনকে একটুও টলাতে পারে না। ওদিকে সন্ধ্যা ও সোহাকে টেনে ছাড়াতে চাইছে কিন্তু পারছে না। এক পর্যায়ে সাধন গায়ের জোরে সোহাকে ধাক্কা দেয়। ফলস্বরূপ সোহা ঘরের কোনায় উল্টে পড়ে। পাশে রাখা বটির উপর ডান হাত গিয়ে পড়ে। টেবিলের কোনায় গিয়ে কপাল লাগে। একই সাথে ঘরের দেয়ালের সাথে মাথায় অনেক জোরে ধাক্কা খায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। সন্ধ্যা দৌড়ে গিয়ে সোহাকে টেনে তোলে। ডান হাতের একটু কেটেছে। বেকায়দা লাগলে আজ কি হয়ে যেত। কপালের কোনায় কেটেছে। সোহা মাথার পিছনে হাত রেখে ফোপাচ্ছে। সন্ধ্যা অসহায় চোখে তাকালো। সৃজা রেগে বলে, সাধন ভাইয়া, তুমি কি জীবনেও ভালো হবে না? শুধু মারতেই থাকো। কথাটা বলে সেও সোহার কাছে গিয়ে বসে। সোহার অবস্থা দেখে সৌম্যের এত রাগ হলো। একটা ভাই তার বোনকে এভাবে কি করে মারতে পারে? সৌম্যের মাথায় কাজ করে না। তার কি হলো কে জানে। তীব্র রাগে সৌম্য সাধনকে টেনে সাধনের গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। সৌম্যের কাজে সাধন সহ সোহা, সন্ধ্যা, সৃজা সবাই বিস্ময় চোখে তাকায়। সৌম্য রেগে বলে, মারে? তুমি কি মানুষ? ও তোমার বোন নয়? নিজের বোনকে কেউ এইভাবে মারে? আজ যদি তোমার বোন মরে যেত, কিভাবে ধাক্কা দিয়েছ? বোনকে কাছে পাও, এর জন্য কদর করো না। কখনো হারিয়ে গেলে বুঝতে পারবে বোনকে চিনিস। কথাগুলো বলতে বলতে সৌম্যের গলা ভারী হয়ে আসে। বড় শূন্যতা তার পূরণ হয় না। সে ভুলতে পারে না সন্ধ্যাকে হারিয়ে ফেলার পর সেই বিষাদময় দিনগুলো। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে চেয়ে রইল। সৌম্য এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু, সোহাকে নিয়ে পেছনে বসিয়ে দে, রক্ত মুছে দে, তারপর আমরা এখান থেকে চলে যাব। সোহা অবাক হয়ে বলে, আপনি চলে যাবেন সৌম্য ভাইয়া? সৌম্য মৃদুস্বরে বলে, হ্যাঁ, আমার 2 নম্বর বনু সোহাকেও সাথে নিয়ে যাব। তোমাকে আর মার খেতে হবে না। সোহা অবাক হয়ে সৌম্যের দিকে তাকায়। সৌম্য কত ভালো। সন্ধ্যা মৃদু হাসলো। সৃজা মুখ ফসকে বলে, একদিনেই বোন বানিয়ে ফেললেন, আর আমি 1 মাসের বেশি হয়ে গেল একসাথে থাকছি, তাও আমাকে বোন ভাবতে পারছেন না? এত কিপটা কেন? সৌম্য বিরক্ত চোখে তাকায় সৃজার দিকে। সোহা হেসে বলে, আরে সৃজা আপু, রাগ করো না। সৌম্য ভাইয়া তোমাকেও মনে মনে বোন ভাবে। ও সন্ধ্যাকে তাড়া দিয়ে বাইরে যেতে যেতে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে মানুষদের আমি পছন্দ করি না। সৃজা বুঝলো সেই ইরাবতী নামে সে মেয়েটির কথা বলায় সৌম্যের এত রাগ। এরপর সন্ধ্যা সৃজা সোহাকে ধরে ধরে বিছানায় বসায়। সাধন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সোহার দিকে। সোহা সাধনকে মুখ ভেঙায়। সে তার ভাই পেয়ে গেছে। এই ভাইয়ের কাছে মার খাওয়ার জন্য আর থাকবে না। সন্ধ্যা সোহার মুখ চেপে ধরে, ইশারায় এরকম করতে না করে। সাধন সোহার ব্যঙ্গতয় কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ তাকিয়ে রইল সোহার দিকে। এরপর দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য উঠানের এক কোনায় বসে আছে। সাধন এগিয়ে গিয়ে বলে, আমার বোনকে নিয়ে যেতে দিব না আমি। সৌম্য পিছু ফিরে বলে, আমার বোন নিজে আমার সাথে যাবে, শুনে দেখ। সাধন চুপ থাকলো। এরপর সৌম্যের পাশে বসে বলে, আমি ওকে ইচ্ছে করে মারিনি। সৌম্য গম্ভীর গলায় বলে, যারা বোনদের মারতে কোনো বড় করে না, বাঁচলো কি মরলো দেখে না, তাদের আমি পছন্দ করি না। তুমি আমার অপছন্দের তালিকায় চলে গেছো। সোহা সন্ধ্যার সাথেই থাকবে। আমি সন্ধ্যার মতো সোহাকেও আমার আরেকটি বোন হিসেবে মেনে নিয়েছে। সাধন চুপচাপ শুনলো সৌম্যের কথা। এরপর মলিন মুখে বলে, আমার তো শোয়া ছাড়া কেউ নেই।
এজন্যই দয়ামায়াহীনভাবে মারো? আজ যদি মরে যেত? ছোটবেলায় বাবা মারা গিয়েছে, এরপর সোহাকে আমি তো দেখে রাখলাম, কখনো কখনো নিজে না খেয়ে ওকে খাইয়েছি। তোমরা শুধু মারটাই দেখেছো কেন? কারণ তোমার মার সাংঘাতিক। সাধন চুপ হয়ে গেল। সৌম্য আর চোখে সাধনের দিকে তাকায়। সাধন পকেট থেকে ফোন বের করে মাটিতে রাখতে গিয়েও ফোনের স্ক্রিনে চোখ পড়লে কিছু দেখে ফোনে লক খুলে দেখলো সৃজার বাবার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছিল বেশ অনেকক্ষণ আগে। সাইলেন্ট বলে বুঝতে পারেনি। নোটিফিকেশনে মেসেজ চেক করলো, সৃজার বাবার নাম্বার থেকে মেসেজে লেখা, সৌম্য আর সন্ধ্যাকে নিয়ে এই শহর থেকে কয়েকদিনের জন্য দূরে কোথাও যেতে পারবে বাবা? সৌম্যকে বলবে ওদের শত্রু এখানেও চলে এসেছে, তুমি ওদের আমার চেনা পরিচিত কোনো জায়গায় নিয়ে যেতে পারবে বাবা? আমার এই কথাটা রাখো তুমি। গতকাল সকাল সকাল যেন দেরি করো না বাবা। মেসেজটি পড়ে সাধন ভ্রু কুচকে তাকায়, এরপর সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এসব কি মেসেজ দিয়েছে দেখেন তো। সৌম্য সাধনের ফোনে মেসেজটি পড়ে অবাক হলো। সন্ধ্যাকে রেপ করার চেষ্টা, তাকে মেরে ফেলার চেষ্টা, এসব মনে পড়তে সৌম্যের গলা শুকিয়ে আসলো। কারা এমন করেছে? সে আর তার বোনও কার কি ক্ষতি করেছে? ইরার বাবা তার বোনকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু সে তো ইরাবতীর থেকে অনেক দূরে চলে এসেছে। তাহলে সৌম্য বুঝতে পারে না, তবে ইরার বাবাকে বিশ্বাসও করে না। লোকটি খুব নিচু মন মানসিকতার লোক। ওনাদের মতো মানুষদের দ্বারা হয়তো সবই সম্ভব। ও ভয় পায় ভীষণ, তার বোনকে সে হারাতে ফিরে পেয়েছে, আবারও কি করে হারাবে? বনুর কিছু হলে সে বাঁচবে কি করে? মামা যেহেতু এই শহরে থাকতে নিষেধ করেছে, নিশ্চয়ই এমনি এমনি বলেনি। কিন্তু সে কোথায় যাবে? হাতটাও একদম খালি। সৃজার বাবাকে একবার কল করতে গিয়েও করলো না, হয়তো ঘুমিয়েছে, অনেক রাত হয়েছে তো। সৌম্যকে ঝাঁকিয়ে বলে, কি হয়েছে? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? সৌম্য সাধনের দিকে তাকালো না। সাধন মলিন মুখে বলে, আমি আর সোহাকে মারবো না, ওকে মেরে আমারও খুব খারাপ লাগছে। সোহার মতো আমাকেও ভাই হিসেবে মেনে নাও। আমার আর সোহার দুজনেরই কেউ নেই। সৌম্য সাধনের দিকে তাকালো। সাধন মৃদু হেসে বলে, তুমি কিন্তু আমাকে থাপ্পড় মেরেছো, আমি কিছুই বলিনি। তোমাকে ভাইয়ের মতো ভেবেছি, এর জন্যই নিজের ভুল মেনে তোমার শাসন সাদরে গ্রহণ করেছি। তোমাদের সৌম্য মৃদু হাসলো। ছেলেটা সোহার মতো মিশুক, খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারে। এরা দুই ভাই বোন। সাধন আবারও বলে, সমস্যার কথা কি আমি জানতে পারি? তুমি বলতে না চাইলে সমস্যা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেল। আকাশ পানে চেয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, যখন আমার 17 বছর বয়স, তখন আমার বাবা তার দ্বিতীয় বউসহ আরেকটি 10 বছরের মেয়েকে সাথে আনে আমাদের বাসায়। অনেক আগেই লুকিয়ে বিয়ে করে অন্য জায়গায় রেখেছিল। তারপর একদিন বাবা তার দ্বিতীয় বউকে নিয়ে নিজের বাড়ি নিয়ে আসলো। মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, অনেকগুলো থাপ্পড় মেরেছিল। আমি আটকাতে গিয়ে আমিও মার খেয়েছিলাম বাবার হাতে। এরপর মা ঘরের এক কোনায় গিয়ে শব্দ করে কাঁদছিল। আমি আর বোনু মায়ের পাশে গিয়ে বসলে মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে সেদিন খুব কেঁদেছিল। মায়ের কান্না দেখে বোনও কাঁদছিল। আমার চোখ ভিজে যাচ্ছিল। আমি মাকে বলেছিলাম তুমি কান্না করো না, আমি এইচএসসি পরীক্ষা দিয়ে কিছু একটা করেই তোমাকে আর বোনুকে এখান থেকে নিয়ে যাব। মা কান্নার মাঝেও একটু হেসেছিল, আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আমার আব্বা তুই, কিছু করতে হবে না সোনা, আমি আছি না। বনু দুহাতে চোখ মুছে বলেছিল, সৌম্য ভাইয়া তোমার আব্বা, তাহলে আমি কে? মা বনুর দুগালে চুমু খেয়ে বলেছিল, তুই আমার আম্মা, আমার আব্বা। আম্মা থাকতে আমার কোনো কষ্ট নাই। সৌম্যের এটুকু কথা শুনে সাধন বলে ওঠে, তার মানে সন্ধ্যা কথা বলতে পারতো, এর জন্যই আমি ভাবতাম সন্ধ্যা শুনতে পায়, তবে কথা কেন বলতে পারে না। কি হয়েছিল সন্ধ্যার? সৌম্যের গলা ধরে আসে, চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সময় নিয়ে নিজেকে সামলে ধরা গলায় বলে, মা আমাদের সেদিন সান্ত্বনা দিলেও নিজেকে সান্ত্বনা দিতে পারেনি। এক সপ্তাহের মাথায় ভোরের আলো চোখের উপর এসে পড়লে আমি জেগে যাই। মা প্রতিদিন ফজরে আমাকে ডেকে দিত, কিন্তু সেদিন ডাকেনি। আমি অবাক হয়েছিলাম। এরপর মায়ের ঘরে গিয়ে মাকে ডাকলে মা সাড়া দেয় না। আমার ডাকে বোনু ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু মা ওঠে না। আমি আর বোনু এত করে ডাকলাম, মা আর উঠলই না।
আমাদের মাথায় হাত বুলিয়ে আর বলল না, আব্বা আম্মা আমাকে এত ডাকিস কেন? একটু ঘুমাতেও তো দিবি না। এটুকু বলে সৌম্য থামে, দুহাতের মাঝে মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। খুব মনে পড়ে মাকে। সাধন সৌম্যের কাঁধে হাত রাখলো। সৌম্য নিজেকে সামলে ভাঙা গলায় বলে, সৎমাকে আনার পর থেকে বাবা আমাদের সাথে আগের মতো কথা বলতো না। আর মা মারা যাওয়ার পর বাবা যেন ভুলেই গেল আমি আর বোনও তারই সন্তান। প্রায় আমি ভাতের হাঁড়িতে ভাত খুঁজে পাইনি। বোন ক্ষুধায় কাঁদত। আমি কোথায় পাবো খাবার? সৎমাকে গিয়ে বললে সে কথার আগে থাপ্পড় মেরে বলতো, আগে টাকা ফেল, তারপর খাবার চাইবি। ভরা চোখে খাবার দিকে তাকালে বাবা মুখ ফিরিয়ে নিত। মা মারা যাওয়ার পর বাবার এই রূপটা আমাদের দুই ভাই বোনদের জন্য বিষ ছিল। মা আমাকে টিফিন খাওয়ার টাকা দিত, আমি কখনো খেতাম না। মা অনেক কষ্ট করত, ওই টাকা খরচ করতে ইচ্ছা করতো না। জমি আবার মাকে ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু মা তো চলে গেল। আমি সেখান থেকে বোনকে রুটি কলে এনে খাইয়ে ঘুম পাড়াতাম। মাঝে মাঝে একজনের ভাত থাকতো, গরম ভাতেই পানি দিয়ে রেখে দিত সৎমা, যাতে খাই আমরা। কি করব, বনু ক্ষুধায় কাঁদত। ওই কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাইয়েছে। বনুর পেট ভরে পাতে থাকলে দু একবার আমি খেতাম, না থাকলে আমার আর খাওয়া হতো না। বলে সৌম্য একটু দম নেয়, এরপর আবারও বলে, 1 বছরের মাথায় আমি এইচএসসি দিলাম। এরপর অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু এত প্রাইভেট কিভাবে পড়তাম, তাই মাকে কখনো বলাই হয়নি আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। অ্যাডমিশনের প্রস্তুতিটা আমার জন্য ছিল খুব কঠিন। বই খাতা কিচ্ছু ছিল না আমার। প্রথম 1 মাস আমার গ্রামের পরিচিত বন্ধুদের থেকে বই নিয়ে পড়তাম, আর একটা স্যারের কাছে শুধু অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তাম। সাধন বলে, সেই স্যার তোমার থেকে টাকা নিত না, তাই না? সৌম্য একটু হেসে বলে, কথা জানো সাধন, যাদের মা বেঁচে থাকে না, একটি পোকাও তাদের পাশে এসে দাঁড়ায় না। সাধন মৃদু স্বরে বলে। ঠিকই বলেছো। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, অ্যাডমিশনের 3 মাস আমি এক জায়গায় রং মিস্ত্রি কাজ করেছিলাম। প্রথম মাসে টাকা পেয়ে কিছু বই কিনেছিলাম, সেখান থেকে স্যারের টাকা মিটিয়ে দিয়েছিলাম। এরপর প্রায় 3 মাস অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিলাম, পাশাপাশি মিস্ত্রির কাজ করলাম। সকালে বেরিয়ে যেতাম, সন্ধ্যার আগে বাড়ি ফিরে প্রাইভেটে যেতাম। এরপর রাতে বাড়ি ফিরে বই পড়তাম। আমার বোনও ছোট হলেও আমার কাজ এগিয়ে দিত, আর ভাই পড়তো যে। এরপর এক্সাম চলে আসলো। কেন্দ্রে গিয়েছিলাম রাজশাহী। পরীক্ষার দিন খুব ভোরে রেডি হয়ে নিলাম। বোনও আমাকে জড়িয়ে ধরে বলেছিল, সৌম্য ভাইয়া, আমি তোমার ছোট মা, আর মায়েরা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি দোয়া করেছি, তোমার পরীক্ষা অনেক ভালো হবে। সাবধানে থাকতে বলে বাবাকে একবার বলে বেরিয়ে যায়। পরীক্ষা ভালো হয়েছিল। ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিং নিয়ে চান্স হয়ে গেল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার বোনও। মিস্ত্রি হয়েছিলাম বলে ভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলাম। বাবা ফিরেও দেখত না আমার দিকে। বোনকে রেখে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। ওকে কাদের কাছে রেখে এসছে? ওরা কি আমার আর বোনের আপন নয়? বোনকে আমার সাথে ঢাকা আনতে চেয়েছিলাম। তখন বোনকে এনে কোথায় রাখতাম? আমার পকেটে ছিল 2000 টাকা। কোথায় থাকবো এটা বুঝতে পারছিলাম না। বোনকে আনলে রাস্তায় রাখতে হতো। ভাবলাম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বোনকে ঢাকা শহরে নিয়ে যাব, কিন্তু যতটা সহজ ভেবেছিলাম কাজটা ততটা সহজ ছিল না। নিজে ঠিক করে খেতে পারতাম না। বোনকে এনে কি করতাম? প্রথম কয়েক মাস ক্লাস করার পর ছুটি পেয়ে গ্রামে ছুটে যাই বোনকে দেখতে। বোনকে ছাড়া ওটাই প্রথম দূরে থাকা ছিল। বাড়ির দরজায় পা রেখেছিলাম হাসবো বলে, কিন্তু দরজায় পা রাখতেই ঘর থেকে বোনের চিৎকার শুনে দৌড়ে গেলাম। দেখলাম বোনও মাটিতে শুয়ে 2 হাতে গলা ধরে কাটা মুরগির মতো ছটফটাচ্ছে। পাশে আমার সৎবোন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আমি দৌড়ে গিয়ে বোনকে 2 হাতে জড়িয়ে নিয়ে বলি, কিছুক্ষণ পর আর আওয়াজ বের হচ্ছিল না। বোনের গলা দিয়ে আমি সমালোচনা না করে বোনকে হসপিটালে নিয়ে যাই। ডক্টর বোনকে দেখে বলে, বোনকে কস্টিক সোডা খাওয়ানো হয়েছে, এর ফলে গলায় ভেতর পড়ে গিয়েছে। দেরি করেনি বলে বাঁচাতে পেরেছে। তবে বোন আর কখনো কথা বলতে পারবে না, কিন্তু অপারেশন করলে কথা বলতে পারবে, যদিও সম্ভাবনা খুব কম। কথাগুলো শুনে পুরো দুনিয়া কেঁপে উঠেছিল আমার। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। আমি তো 3 বেলা খেতেই পারি না, অপারেশন করাবো কি করে? চুপচাপ বাড়ি ফিরলাম বোনকে নিয়ে। এরপর জানতে পারলাম আমাকে নিয়ে সৎ মা সৎ বোন অনেক উল্টাপাল্টা কথা বলছিল।
বনু দুটো কথার উত্তর দিয়েছে বলে সকাল আর তার মা মিলে কার থেকে যেন এসব আনিয়ে তার বোনকে অন্য নাম দিয়ে খাইয়ে দিয়েছে। আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বাবার কাছে গিয়েছিলাম। বাবা, তোমার তোমার বউ আর মেয়ে আমার বোনের গলা পুড়িয়ে দিয়েছে, এখনো কিছু বলবে না? বাবার উত্তর ছিল, ওর কথা শুনে এত অবাক হয়েছিলাম, এত কষ্ট হচ্ছিল, শুধু বাবাকে দেখছিলাম। পরের মানুষকে কি বলবো, যেখানে নেচের বাবা এসবকে সাপোর্ট করে। বনু ঘরের কোণে বসে বসে কাঁদছিল। আমি কিভাবে সান্ত্বনা দিব বনুকে? আবার নিজেরই কাঁদতে ইচ্ছা করছিল, তবুও নিজেকে সামনে বনুকে জড়িয়ে সান্ত্বনা দিলাম। যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে, ওই জানোয়ারগুলোর বিচার আল্লাহই করবে। কথাগুলো বলে সৌম্য লম্বা করে শ্বাস ফেলে। সাধনের চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎ সৌম্য রাগান্বিত স্বরে বলে, করবে। ওই বাবা নামের জানোয়ারকে যদি কখনো কুকুর ছিঁড়েও খায়, আমি এক পাও এগোবো না তাকে বাঁচাতে, শুধু চেয়ে চেয়ে দেখবো। কথাটা বলতে গিয়ে সৌম্যের গলা ধরে আসে। মনে পড়ে ছোটবেলার কথা, যখন তার বাবা তাকে ঘাড়ে নিয়ে গ্রাম ঘুরত। মন বলে পারবে না হয়তো, একদিন হলেও বাবা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়েছিল। এসব ভাবলেই রাগ পড়ে গিয়ে কষ্টরা এসে ভিড় করে। মানুষ কেন বদলে যায়? সৌম্য নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলে, ছুটি শেষে বনুকে রেখে আসতাম, মন চাইতে না। একবার ভাবলাম পরে বাদ দিয়ে দেব। বনু নিজে আমাকে ঠেলে পাঠালো, বলতে তার মতো বোঝালো, সে না পড়লে তারতেই বাড়িতে সারা জীবন পড়ে থাকবে, আর সন্ধ্যা আরও সাবধানে থাকবে, ওরা আর কিছু করতে পারবে না। এরপর এইভাবেই আমার অনার্স শেষ হলো, মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হলো। সেকেন্ড ইয়ারের শেষে জানলাম বনুকে বাবা বিক্রি করে দিয়েছে। কতবার ঠিকানা জানতে চাইলাম, কেউ বনুর ঠিকানা বলেনি। দিন কলেজে কীভাবে পার করেছে একমাত্র আমি জানি। আর তারপর হঠাৎ বনুর খোঁজ পেয়ে গেলাম, বিনিময়ে ইরাবতীকে কত কাঁদালাম। সৌম্যের আওয়াজ ক্ষীণ হয়ে আসে। সাধন জিজ্ঞেস করে। সৌম্য দুহাতের মাঝে মুখ ঠেকিয়ে ধরা গলায় বলে, ইরাবতী আমাকে খুব ভালোবাসে, এতটা ভালোবাসেছে যে ভালোবাসার যোগ্য আমি নই। ওকে কোনোদিন একটু হাসাতেও পারেনি, ও আমাকে ভালোবেসে হাসতে ভুলে গেছে, পেয়েছে শুধু কষ্ট। এরপর সৌম্য সাধনের দিকে ভেজা চোখে তাকায়, একটু হেসে বলে, ইরাবতী আমার পা ধরেছিল ওর সাথে থাকার জন্য, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি, ওর থেকে কথা নিয়েছি। ও যেন ওর মতো বড় ঘরের কাউকে বিয়ে করে নেয়। কত স্বার্থপর আমি। কথাগুলো বলে একটু থামে, এরপর ভাঙা গলায় বলে, ইরাবতীর ঘাতে এই পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষটা আমি। হয়তো সারা জীবন আমিই থাকবো। আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তরা ভালোবেসে কখনো মহান হতে পারে না, বরং তারা ভালোবাসা নামক অধ্যায় সবচেয়ে স্বার্থপর হিসেবে আখ্যায়িত হয়। এটাই আমাদের নিয়তি। এরপর একটু থেমে সৌম্য আবারও বলে, আমি আর বোনে বেশ অনেকটা সময় বাবা মায়ের আদর পেয়েছিলাম। তারপর একদিন মা মারা গেল আর বাবা বদলে গেল। আমাদের অবস্থা অথই সাগরে হাবুডুবু খাওয়ার মতো হলো। এই যেমন আল্লাহ আমাকে আর বোনকে নদীর তীরে খুব সুন্দর একটি নৌকা উপহার দিয়েছিল। বউকে আমি আর বোনু ভেবেছিলাম পুরো নদী আনন্দে ভ্রমণ করব, কিন্তু আল্লাহ আমাদের নদীর মাঝখানে এনে ফেলে দিয়েছে। আর তারপর যতবার সাঁতর উঠতে গিয়েছে, কেউ না কেউ এসে পানির মাঝে ঠেসে ধরেছে, দম আটকে আসতো আমাদের। আর তখনই আল্লাহ ঘোষণা করত, আমাদের হায়াত এখনো বাকি, দুঃখ পাওয়া বাকি। এভাবেই বেঁচে আছি আমরা। সাধন মলির মুখে সৌম্যের দিকে চেয়ে আছে। সৌম্য উঠে দাঁড়িয়ে বলে, বনুকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। অনেকদিন পর একসাথে বসে খেতে চেয়েছিলাম, কিন্তু ওই যে দুঃখ ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। তাই আমাকে কেউ এসে চাকু মেরে গেল আর আমার বোনকে রেপ করার চেষ্টা করলো। যখন আমার বোন শ্বাস আটকে ছটফট করতে লাগলো, তখন আল্লাহ আবারও বাঁচিয়ে নিল নতুন দুঃখ দেওয়ার জন্য। এই যে খারাপ লোকেরা আবার আমাদের পেছনে নিল। সাধন শার্টের হাতা দিয়ে চোখ মুছে সৌম্যকে জড়িয়ে ধরল। সৌম্য অবাক হলো না। সাধন খুব নরম মনের মানুষ, এটুকু সময় চিনতেছে সে। সাধন মৃদু স্বরে বলে, সন্ধ্যারা অপারেশন আমি আর তুমি দুজন মিলে করাবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, কেমন? সৌম্য কিছু বলল না। সৌম্য আর সাধন বাইরে বেরিয়ে আসার পরপর সন্ধ্যা, সোহা আর সৃজা বাইরে বেরিয়েছিল। সৌম্যের বলা সব কথা শুনে সৃজা আর সোহা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখ জোড়া অসংখ্যবার ভিজেছে। সোহা সন্ধ্যার গলায় হাত দিয়ে বলে, সন্ধ্যা, আমার অনেক খারাপ লাগছে জানো। সৃজা মলিন মুখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। এটুকু মেয়ে কত কিছু সহ্য করেছে। সন্ধ্যা সোহার দিকে তাকিয়ে মৃদু হাসলো। সোহা নাক টেনে বলে, আমার ভাইয়া 1 নম্বরের বজ্জাত, কিন্তু মাঝে মাঝে আবার অনেক ভালো।
দুটো ভাইয়া মিলে তোমার গলার অপারেশন করলে তুমি আবার কথা বলবে। উফ, আমার ভাবতেই কি যে ভালো লাগছে। সন্ধ্যার ঠোঁটের কোণে হাসি, তবে চোখের কোণে পানি জমছে অনবরত। ডক্টর বলেছে সম্ভাবনা খুবই কম। তাছাড়া সেদিনের পর কত বছর পেরিয়েছে, সে আর কথা বলতে পারবে না। সে বোঝে। সৌম্য পিছন থেকে বলে, শুনিল, এখানে কি করছিস বনু? সন্ধ্যা পিছু ফিরে দুহাতে সৌম্যকে জড়িয়ে ধরে। কত বছর হয়ে গেল সে কথা বলতে পারে না, ভাইয়া বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না। কথাগুলো ভেবে সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসলো। ভাইয়ের বুকে মাথা রেখে ফোপালো। সৌম্য বাঁ হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ডান হাত সন্ধ্যার মাথায় রেখে বলে, আছিস? সন্ধ্যা যেভাবে ছিল সেভাবেই থাকলো। সৌম্য অসহায় চোখে তাকালো। একটু পর সন্ধ্যা মাথা উঁচু করে সৌম্যের দিকে তাকায়। চোখ মুখ লাল করে ফেলেছে। সৌম্য সন্ধ্যার মুখ মুছে দিয়ে বলে, এভাবে তো বোকা রাখা দে। তুই কবে স্ট্রং হবি বনু? সন্ধ্যা নাক টেনে মাথা নেড়ে বোঝায় সে স্ট্রং হয়ে যাবে। সৌম্য মৃদু হাসলো। সোহা সাধনের পাশে গিয়ে বলে, তুমি আমাকে আর মারবে না বলেছো। সাধন সোহার দিকে চেয়ে রেগে বলে, তুই আরই পাতলি কেন? এর জন্য মার খাবি। সোহা রেগে বলে, আবার তুমি আমাকে মারতে চাইছো? তুমি জীবনও ভালো হবে না। সাধন একটু হেসে বলে। এখন থেকে শুধু মুখে বলবো। সাধনের কথায় সবাই হাসলো। সোহাও হাসলো। সে তো ভাইয়ের ভালোবাসা বোঝে, কিন্তু সারাদিন ঝগড়া মারামারিতেই সময় কাটে। গত রাত একবারের জন্য আকাশ চোখ এক করতে পারেনি। সন্ধ্যার চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। সবার আগে আর্টিস্ট দিয়ে সৌম্য আর সন্ধ্যার দুটো স্কেচ তৈরি করে নেয়। এরপর রাতেই সবাইকে খবর দিয়ে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেছিল। ডিবি স্পেশাল ব্রাঞ্চ সবকিছু নিয়ে পুরো সিলেট শহর সারাদিন ঘুরেছে। সিজাদের গ্রামের প্রতিটা মানুষ ছবি দুটো দেখে বলেছে তারা এই দুজনকে দেখেছে গতকাল। আকাশ খুশি হয়েছিল, কিন্তু সিলেট শহরের প্রতিটি গ্রাম শহর তন্ন তন্ন করে খুঁজেও সন্ধ্যা সৌম্যের টিকিটিও পায়নি। আকাশ অসহায় হয়ে সৃজার বাবার কাছে ফিরে এসেছে। ভেবেছিল লোকটাকে কিছু বলবে না, কিন্তু এই লোকটা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। কোথায় লুকিয়েছে সন্ধ্যা আর সৌম্যকে? আকাশ সৃজনকে কোলে নিয়ে সৃজার বাবার উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়। নিজের ছেলের প্রতি কি আপনার মায়া নেই? এখনো সময় আছে, বলে দিন সন্ধ্যা কোথায়। সৃজার বাবার চোখে মুখে অসহায়ত্ব। সে সকাল থেকে সাধনকে ফোনে পায়নি। সে নিজেও জানে না ওরা কোথায় গিয়েছে, জানলেও বলতো না। সে স্বার্থপর হতে পারবে না কখনো। আকাশ আগের চেয়েও জোরে চিৎকার করে বলে, কিছু বলছেন না কেন? আমার সন্ধ্যা কোথায় বলুন। সৃজার বাবাও কেন যেন রেগে গেল খুব। অতঃপর তেজি কণ্ঠে বলে, কি ক্ষতি করেছে ওরা তোমার? সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করেও স্বাদ মেটেনি? সৌম্যের পেটে ছুরি চালিয়েও ক্ষান্ত হলে না কেন তুমি? কেন এমন করছো? কারণটা বলো। সৃজার বাবার কথা শুনে আকাশ স্তব্ধ চোখে তাকায়। তার মাথা চক্কর দিয়ে ওঠে। কানে একটা কথা বাজছে, সন্ধ্যার রেপ। আকাশ ঢোক গিল। সৃজনকে কোল থেকে নামিয়ে দিয়ে সৃজার বাবার দিকে চেয়ে ঢোক গিলে বলে, কি বলছেন এসব? সৃজার বাবা আকাশের ব্যবহারে অবাক হলো। এই ছেলে হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? আকাশ সৃজার বাবার সামনে দাঁড়িয়ে হাসফাস কণ্ঠে বলে, কি হয়েছিল সন্ধ্যার সাথে? সৃজার বাবা আরো অবাক হলো। অতঃপর ভ্রু কুঁচকে বলে, সন্ধ্যাকে রেপ করার চেষ্টা হয়েছিল। একটু থেমে কণ্ঠে তেজ নিয়ে বলে, চেষ্টা করা হয়েছিল কেন বলছি। সন্ধ্যাকে মানসিক রোগী বানিয়ে দেয়া হয়েছিল। মেয়েটার মুখের দিকে তাকানো যেত না। ট্রমার মধ্যে চলে গিয়েছিল। ওকে স্বাভাবিক করার ব্যবস্থা করতে না করতেই হাজির হয়ে গেলে তুমি। ওর হাত মুখের ক্ষতগুলো মিশতে না মিশতেই আবার তুমি। আকাশ দুহাতে কান চেপে চিৎকার করে বলে, চুপ করুন। সৃজার বাবা চুপ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশের কণ্ঠ কাঁপছে, সাথে শরীর। চোখ দুটো বন্ধ। এখন শুনতে চায় না সে এসব। কে ছুঁয়েছে তার সন্ধ্যাকে? আকাশ হঠাৎই সৃজার বাবার দিকে এগিয়ে গিয়ে ধরা গলায় বলে, আঙ্কেল, আপনি এসব মিথ্যে বলছেন তাই না? সন্ধ্যা কোথায় আঙ্কেল? সৃজার বাবা অবাক হয়ে চেয়ে আছে। সৃজার মা সৃজনকে কোলে নিয়ে আকাশকে অবাক হয়ে দেখছে। আকাশ সৃজার বাবাকে চুপ দেখে চিৎকার করে বলে, আপনি কেন মিথ্যে বলছেন? সন্ধ্যাকে কেউ ছোঁয়নি, বলুন। পাশ থেকে সৃজার মা মলিন গলায় বলেন, সৌম্য নিজে এসে আমাদের বলেছে, আর সন্ধ্যার শরীরে অনেক ক্ষত ছিল, আমরা দেখেছি। মিথ্যা কেন বলবো আমরা? আকাশের বুক ভার হয়। সময়ের পাল্লা যত বাড়ে দেহ জুড়ে ব্যথা তত বাড়ে। এসব কি শুনছে সে? এসব শোনার মতো শক্তি তার নেই। সৃজার বাবার কাছে এগিয়ে গিয়ে সৃজার বাবা ডান হাত তার দু হাতের মাঝে নিয়ে অনুনয়ের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন, আমার সন্ধ্যা কোথায়?
সিজার বাবা ঢোক গেলে এই ছেলে কোনো দিক থেকেই তার কাছে সৌম্য সন্ধ্যার জন্য খারাপ লাগছে না। কে এই ছেলে? ভাবনা রেখে তার ফোনে গিয়ে দিয়ে বলে, সৌম্যের সিম নেই। আমার আরেকটি ছেলের ফোনে অনেকবার কল দিয়েছি, পাইনি। তুমি ওদের খোঁজ পেলে আমাকে জানিও। আকাশ আর একটা কথাও বলল না। সৃজার বাবার কথা হয়তো বিশ্বাস করে নিয়েছে। চুপচাপ বড় বড় পা ফেলে সৃজাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। বড় রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে উঠে বসে। ড্রাইভিং সিটে বয়ান উঠে বসে। ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে তাকালে দেখলো আকাশ সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। ডান হাত চোখের উপর রাখা। বয়ান মৃদু স্বরে ডাকে, স্যার। আকাশ ছোট করে বলে, ঢাকা ব্যাক কর ফাস্ট। বায়ান গাড়ি স্টার্ট দেয়। একটু পর পর আকাশের দিকে লক্ষ্য করে। তার ভীষণ খারাপ লাগছে। আকাশকে হঠাৎ কেমন নিস্তেজ লাগছে। আকাশ সত্যি নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কাঁদতে ইচ্ছে করছে। মনে পড়ে সন্ধ্যার হাসি মাখা মুখ। চঞ্চল সন্ধ্যা সুযোগ পেলেই নাচত, প্রাণ ভরে হাসত। আকাশ দেখেছিল সন্ধ্যার ভেতরে লুকিয়ে থাকা উচ্ছ্বাস। শেষবার সন্ধ্যা তার দিকে তাকিয়ে হেসেছিল। সেই সন্ধ্যাকে কেউ ছুঁয়েছে? সন্ধ্যা বাঁচতে চেয়ে ছটফট করেছিল, তাই না? কথাগুলো ভেবে আকাশ দুহাতে মাথার চুল টেনে ধরল। বায়ান গাড়ি সাইড করে ভেতরে লাইট জ্বালায়। এরপর বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছেন? আকাশ বায়ানের দিকে তাকায়। বায়ান অবাক হয়। আকাশের চোখ দুটো লাল। আকাশ আবারও সিটে হেলান দিয়ে ভারী গলায় বলে, বাড়ি চলো। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। আসমানি নয়নের চোখে ঘুম নেই, এজন্য ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে বসেছে। আকাশ কোথায় গিয়েছে কে জানে, গতকাল থেকে নেই। আর এদিকে সন্ধ্যার চিন্তায় কিছু ভালো লাগে না। হঠাৎ বাড়ির বেল বেজে ওঠে। আসমানি নয়ন এগিয়ে গিয়ে লুকিং গ্লাস দিয়ে দেখলো বাইরে আকাশ দাঁড়ানো। অতঃপর দরজা খুলে দিয়ে বলতে নাই, কোথায় গেছি? কি? শেষ করার আগেই আকাশ তার মাকে জড়িয়ে ধরে। আসমানি নয়ন অবাক হয়, কাঁধে ভেজা লাগলো। ভদ্রমহিলা বিস্মিত হয়। আকাশের পিঠে হাত রেখে বলে, হয়েছে আব্বা? আকাশ তার মাকে ছেড়ে মায়ের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ভাঙা গলায় বলে, তুমি এসব জানতে তাই না মা? এই জন্যই এত চুপচাপ হয়ে গিয়েছো তুমি। আমি জানি তুমি জানো সন্ধ্যা কোথায়। প্লিজ মা বলো, সন্ধ্যা কোথায়? আসমানি নয়ন ছেলের পানে চেয়ে অবাক। আকাশের চোখ দুটো লাল হয়ে ভেজা। ভদ্রমহিলা আকাশের গালে হাত দিয়ে বলে, কি কইতাছো তুমি? আমি কেন জামু? আমার জান্নাত কই? আকাশ চেঁচিয়ে বলে, একদম মিথ্যে বলবে না। তুমি জানো আমার সন্ধ্যার খোঁজ। একটু থেমে আবারও ভাঙা গলায় বলে, মা তুমি আমাকে শাস্তি দিতে চাইছো তো? আমি সব শাস্তি মেনে নেব, বিশ্বাস করো। দেখো সন্ধ্যা যাওয়ার পর মাস পেরিয়ে গিয়েছে। বিশ্বাস করো আমি এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও। আসমানি নয়ন বাখারা হয়ে ছেলের পানে চেয়ে আছে। আকাশ তার মায়ের দুহাতের উপর তার কপাল ঠেকিয়ে রোদ হয়ে আসা কণ্ঠে বলে, মা বলো প্লিজ, আমি মরে যাচ্ছি। এভাবে আর থাকতে পারছি না। আমার দম বন্ধ লাগছে। সন্ধ্যাকে এনে দাও না মা। আসমানি নয়ন বিস্ময়ে বাখারা হয়ে মাথা নিচু করে তার হাতে মুখ ঠেকিয়ে রাখা অসহায় ছেলেটার পানে চেয়ে আছে। চোখের কোণে পানি জমেছে। প্রথম দিকে সন্ধ্যাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে আকাশকে দোষারোপ করলেও এখন কেন যেন আকাশকে দোষ দেন না তিনি। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার প্রতি আকাশের রিয়েকশন খুব একটা অস্বাভাবিক ছিল না। সবচেয়ে বড় কথা, সন্ধ্যা যাওয়ার পরদিন থেকেই তার ছেলেটাকে ভীষণ অগোছালো লাগে। মা হয়ে সে ছেলেকে বুঝবে না এমন তো নয়। আসমানি নয়ন তার দুহাত সরিয়ে নিয়ে আকাশের গালে হাত দিয়ে ভেজা গলায় বলে, আমি তো জানি না আব্বা আমার জান্নাত কোথায়। তুমি খুঁজতে থাকো, আমার দোয়া তোমার সাথে আছে, ঠিক খুঁজা পাইবা। আকাশ মায়ের দিকে অসহায় চোখে চেয়ে রইল। আসমানি নয়ন একটু হেসে বলে, তোমাকে বিয়ার আগে জান্নাত আমায় কইছিল ওই বোবা, তাই তুমি ওরে ভালোবাসবা না। আকাশ তার মায়ের কথা নাকচ করে সাথে সাথে বলে, ও যেমন আমি ওকে সেভাবেই ভালোবাসি মা। কথাটা বলে আকাশ কেমন অপ্রস্তুত হলো। আসমানি নয়ন হাত উঁচু করে আকাশের মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলে, আমি জানি আব্বা, এই যে দোয়া কইরা দিতাছি তুমি ভালোবাসো বইলা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি জান্নাতরে তোমার লগে মিলাইয়া দেয়। আকাশ মলিন হেসে তার মাকে আবারও জড়িয়ে ধরে। তার সন্ধ্যার সাথে যে খুব খারাপ হয়েছে এসব ভাবলেই তার দম বন্ধ লাগে। নিজেকেই কোপাতে ইচ্ছে করে তার। সে তার সন্ধ্যাকে বাঁচাতে পারেনি। বুকটা আবারও ভারী হয়ে আসতে লাগলো। ভেতরটা ছটফটিয়ে উঠল। অপরাধ বোধে তার ভেতরটা ছিঁড়ে যায়।
গতকাল সাধন আর সোহা, সৌম্য, সন্ধ্যা, সৃজাকে নিয়ে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ছোট্ট একটি গ্রামে এসেছে, যেখানে 3জন মানুষ থাকে: রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি। সৌম্য সাধনকে জিজ্ঞেস করেছিল এরা সাধনের কে হয়। সাধনের উত্তর ছিল, যাদের নিজের বলতে কেউ নেই তাদের আপনজন হয় কিছু ভালো মনের মানুষ। রিয়ারা তাদের মাঝে থাকা ভালো মানুষ, যারা সাধনদের খুব আপন। এখানে এসে রিয়াদের সৌম্য তার আর সন্ধ্যার আসল নাম বলেনি। তার নাম সাধন বলেছে, সন্ধ্যার নাম সোহা বলেছে। সাধন কিছু বলতে গিয়েও থেমে যায়। সে বুঝেছে সৌম্য ভয় পাচ্ছে। যারা সৌম্যদের খুঁজছে তারা যদি নাম শুনে খুঁজে পেয়ে যায়। এজন্য গত 1.5 মাস আগে হালকা শীতল ছিল, ধীরে ধীরে শীতল তীব্রতা বাড়ছিল। তবে পঞ্চগড়ে এসে সকলের মনে হলো প্রচণ্ড শীত পড়েছে। পঞ্চগড় উত্তর দিকে অঞ্চল হয়, শীত বেশি লাগছে। গতরাতে সবাই শীতের জন্য খুব কষ্ট করেছে। তাই আজ সকাল সকাল সাধন শহরে গিয়ে সবার জন্য একটি করে শীতের পোশাক এনেছে। কিন্তু সৌম্য এমনি নিতে রাজি নয়, তার ভীষণ আত্মসম্মানে লাগে এসব। সাধন তখন থেকে বোঝাচ্ছে সৌম্য রাজি হয় না। এক পর্যায়ে সাধন অসহায় কণ্ঠে বলে, তুমি আমাকে আপন ভাবতেই পারছো না। আমি সত্যিই কষ্ট পাচ্ছি। আমি তোমার ভাই হলে আমাকে ফিরে দিতে পারতে। তুমি সোহাকে বোন ভাবছো, আমিও সন্ধ্যাকে বোন ভাবছি, আর তোমাকে ভাই। তাহলে আমি কি তোমাদের এই একটি শীতের কাপড় উপহার দিতে পারি না? আমাকে পরেই ভাবো তুমি। লাগবে না আমার ভাই? সৌম্য ছোট করে বলে। এরকম কিছু না সাধন। সাধন বলে, তাহলে কিরকম কিছু? তাছাড়া আমি কলেজ পর্যন্ত পড়েছি, তারপর হার পড়িনি। আর তুমি তো ভার্সিটি লাইফ শেষ করে ফেললে, ভবিষ্যতে অবশ্যই চাকরি করবে। তখন আমি তোমার থেকে অনেক দামি দামি জিনিস আবদার করব। হাজার হোক একটাই ভাই আমার। তুমি আপাতত আমার এই কম দামি পোশাক গ্রহণ করো প্রিয় ভাই সাহেব। সাধন কথাটা পুরনো আমলে রাজার সামনে দাসীরা যেভাবে বলতো সেভাবে একটু ঝুঁকে বলেছে। সাধনের নাটকীয় ভঙ্গিতে বলার ধরনে সৌম্য হেসে ফেলল। সাধনও হাসল। সৌম্য সাধনের হাত থেকে শীতের পোশাক নিয়ে মৃদু স্বরে বলে, নিলাম। আমার টাকা হলে তোমাকে পুরো দোকানও কিনে দিতে পারি। তখন না নিলে খবর আছে তোমার। সাধন সাথে সাথে বলে, আরে না, আমি তো খুশিতে লুঙ্গি ডান্স দেব। তুমি কিন্তু আমার ইচ্ছা পূরণ করতে থাকবা, আর আমি পায়ের ভর পা তুলে খাবো। সৌম্য মৃদু হাসল। এর মধ্যে একটি কেলেঙ্কারি হয়েছে। সিলেট থেকে পথে গ্রাম থেকে সাধনের ফোনটি চুরি হয়ে গিয়েছে। আর এ কারণে সৃজার বাবার সাথে সাধন, সৌম্য কেউ যোগাযোগ করতে পারছিল না। শিমুদের ফোন নেই, তাই কল করে জানাতে পারেনি। তবে সকালে উঠে সাধন শীতের পোশাক কিনতে শহরে গিয়ে ওখানে এক দোকান থেকে সৃজার বাবার নাম্বারে কল করে তাদের কথা জানায়। সৃজার বাবা সৌম্যদের সিলেট ফিরতে বলেছে। সৌম্যের সাথে তার কথা আছে বলেছে। সাধন জানিয়েছে তারা দ্রুত ফিরবে। সোহা, সন্ধ্যা, সৃজা গায়ে সোয়েটার জড়িয়ে রিয়াদের বাড়ি উঠানে দাঁড়িয়েছে। এখন সকাল 10টার মতো বাজে। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য একটুখানি উঁকি দেয়। সাধন, সন্ধ্যা উঠানের কোনায় দুজন একসাথে বসে আছে। রিয়া হেসে বলে, জোড়া সাধন ভাইয়া, এক জোড়া সোহা আমাদের বাড়িতে। আমার ভাবতেই ভালো লাগছে। রিয়ার কথায় সবাই হাসলো। সোহা রিয়ার পিঠে চাপড় মেরে সন্ধ্যার কাঁধে হাত রেখে হেসে বলে, বলবি যমজ বোন। আমরা হলাম পৃথিবীতে হারিয়ে যাওয়া যমজ ভাই বোন, বুঝলি? রিয়া মুখ বাঁকিয়ে বলে, যমজ হলে চেহারার মিল থাকে মূর্খ। সাধন সৌম্যের কাঁধে হাত রেখে গলা উঁচিয়ে বলে, সদৃঢ় প্রিয়া গাদি শুনে রাখ, মনের মিলই আসল মিল। আমাদের মনের মিল আছে মানে আমরা যমজ ভাই বোন, বুঝলি? সাধনের কথায় সবাই শব্দ করে হাসছে। রিয়া চোখ মুখ কুঁচকে বলে, একদম আমাকে গাদি বলবে না সাধন ভাইয়া। তোমরা জোর করে যমজ ভাই বোন হয়ে যাচ্ছ, আর আমাকে গাদি উপাধি দিয়েছ। সৃজা হেসে বলে, বাদ দাও রিয়া, নামের মিল মনের মিল সবই তো আছে, মিল থাকলেই হলো। সাধন হেসে বলে, এই তো একটা মনের কথা বললি সৃজা। রিয়া গাদিকে বোঝাতো সৃজা। সব গাধা বন্ধের মাঝে আমি এক চালাক প্রাণী হয়ে মুসিবতে পড়ে গেছি। সৌম্য মৃদু হেসে বলে, এজন্যই তোমাকে দেখার পর আমার শুধু শেয়ালেরই কথাই মনে পড়তো। রিয়া হেসে বলে, আসলেই মুখটা একদম শিয়ালের মতো থ্যাপড়া।
2 নাম্বার সাধন ভাইয়া একদম ঠিক বলেছেন। সাধন দুহাত তার গালে রেখে বলে, এই না সি আমি সুন্দর। সাধনের এক্সপ্রেশনে আবারও সবাই হাসতে লাগলো। হাসতে হাসতে সন্ধ্যার চোখের কোণে পানি জমে গিয়েছে। সমু সন্ধ্যাকে এভাবে হাসতে দেখে প্রশান্তির শ্বাস নেয়। তার বনুকে খুব কমই হাসতে দেখেছে সে। সাধন আর সোহা ম্যাজিক জানে যেন এদের কেউ নেই, অথচ কত সুখী তারা, আবার অন্যদেরও মাতিয়ে রাখে। হঠাৎই সোহা সন্ধ্যার দুহাত ধরে উঠানের মাঝে সমানে ঘুরতে লাগলো। সন্ধ্যা প্রথমে ভয় পেলেও ব্যাপারটা বেশ ভালো লাগলো। ঠোঁটে প্রসারিত করে হাসতে লাগলো। সোহা খিলখিলিয়ে হাসে। সৌম্য বলে, সোহা চেঁচিয়ে বলে, আরে ভাইয়া, তোমার বোন আমারও বোন, আমি ছাড়বো না তাকে, তাই নো চিন্তা। সন্ধ্যার হাসি আরও প্রসারিত হয়। সৌম্য সাধন দুজনেই তাদের দু বোনের দিকে চেয়ে মৃদু হাসলো। দুপুর হতে না হতেই সন্ধ্যার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, গায়ে হালকা জ্বর। এখানের আবহাওয়া বেশি ঠান্ডা। হঠাৎ এত বেশি ঠান্ডার সাথে তখন সোহার সাথে লাফঝাপ করে বেচারির এই কাহিল। কিন্তু মাথা ব্যথার তীব্রতা চোখ থেকে না চাইতেও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য সন্ধ্যার ডান হাত ধরে রেখেছে, খুব চিন্তা হচ্ছে তার। মাথার কাছে সোহা বসে সন্ধ্যার মাথার চুল টেনে দিচ্ছে আর বলছে,